নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মনে করলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। 14 বছর পর পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কদের প্রশ্নের উত্তর দেবেন। 2011 সালে শেষবার স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট নিয়ে আলোচনা হয়েছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর 14 বছর ধরে স্বরাষ্ট্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রকের বাজেট নিয়ে আলোচনা বিধানসভায় হতো না, সবগুলোই গিলোটিনে চলে যেত। সেই ট্র্যাডিশন শুভেন্দুবাবু ভেঙেছেন এবং যে সংসদীয় রীতি পশ্চিমবঙ্গে ছিল আগে, সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এবং বিধানসভা খুব গুরুত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী অ্যাটেন্ড করছেন এবং মন্ত্রিসভার সদস্যদের কিছু ইনস্ট্রাকশনও দিয়েছেন যাতে জনপ্রতিনিধিদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। এ যখন পশ্চিমবঙ্গের বিধানসভার ঘটনা, দিল্লিতে কিন্তু নাটক ক্রমশ জমে উঠেছে। প্রায় 1 মাস হয়ে গেল তৃণমূলের 20 সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছিলেন। তাদের কি বক্তব্য ছিল? তাদের আলাদা ব্লক হিসাবে স্বীকৃতি দেওয়া, এনডিএতে সামিল করা, সংসদে আলাদা একটা ঘর দেওয়া। কিন্তু এখনো পর্যন্ত এগুলো কবে হবে সেটা নিয়ে কোনো সুস্পষ্ট দিশা দেখা যাচ্ছে না। এনসিপিআই সাংসদরা তৃণমূলের সাংসদদের সাথেই বসছেন, তাদের আসনের নাম্বারের একটু অদল বদল হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রথম সারিতে চলে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছনের সারিতে চলে গেছেন। দেখুন, এনসিপিআই নির্বাচন কমিশনের একটি কি বলবো রেজিস্টার্ড রাজনৈতিক দল, কিন্তু কোনো বিধানসভা বা সংসদে তাদের তো কোনো প্রতিনিধিত্ব নেই। তাহলে দশম তফসিলের যা ধ্যান ধারণা, যা নিয়মকানুন, 20 জন সাংসদ তৃণমূলের টিকিটে জিতলেন, তারা রাতারাতি এনসিপিআই বলে কার্যত কি বলবো একটা নন এক্সিস্টেন্ট পলিটিক্যাল আউটফিটে মিশে গেলেন। এটা বোধহয় সহজে করা সম্ভব নয়। আর এনসিপিআই এর কোনো অস্তিত্ব নেই সংসদে বা কোনো রাজ্যের বিধানসভায়। অনেকে বলতে পারেন কেন? উদ্ধব শিবসেনার 6 জন সাংসদকে তো একনাথ শিন্দে শিবসেনার যোগ দিলেন, স্পিকার স্বীকৃতি দিলেন। সেখানেও কিন্তু উদ্ধব শিবসেনার পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, অনেক জটিলতা আছে। আর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ 2023 সালে কি বলেছিল যে একটা রাজনৈতিক দলের পরিষদীয় উইং বা সংসদীয় উইং ইচ্ছা হলো অন্য দলে মিশে গেল, হতে পারে না, বা আলাদা ব্লক হিসাবে নিজেদের অস্তিত্ব দাবি করলেও হতে পারে না, কারণ তারা মূল রাজনৈতিক দলের অবিচ্ছেদ্য অংশ। মূল রাজনৈতিক দল যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, একমাত্র তখনই সেটা হতে পারে। সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের ঐতিহাসিক রায় আছে 2023 সালে। স্পিকার সেটা জানেন, তাই তিনি সমস্ত কিছু খতিয়ে দেখছেন। একনাথ শিন্দের শিবসেনা তো স্বীকৃত রাজনৈতিক দল, তাদের লোকসভা রাজ্যসভায় সাংসদ আছে, তাদের দলে মিশেছে উদ্ধব শিবসেনার সাংসদরা, সেখানেও মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আর এনসিপিআই হলো অজ্ঞাত কুলশীল একটি রাজনৈতিক দল, সেখানে 20 জন সাংসদ তৃণমূলের টিকিটে নির্বাচিত, রাতারাতি তারা মিশে যাবেন এনসিপিআইতে, এটা দশম তফসিল অনুযায়ী সম্ভবত হয় না, সেটা অধ্যক্ষ জানেন, তাই তিনি আইনি পরামর্শ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 20 জন সাংসদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি পিটিশন দাখিল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সবাই পরিষ্কার বলেছেন সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত ফয়সালা হবে। তাহলে এই 20 জন সাংসদ কি করবেন? খবর দিল্লিতে
যে তাদেরকে বিজেপিতে মিশে যাওয়ার ব্যাপারে অনুরোধ করা নাকি হয়েছে। এখানে দুটো কারণ আছে। দেখুন, বিজেপিতে মিশে গেলে বিজেপির সাংসদ সংখ্যা অনেক বেড়ে যাবে, অর্থাৎ এরা বিজেপিরই সাংসদ হবেন। আলাদা ধরুন কোনো শরিক হোক বা কোনো ব্লক হোক, তারা এনডিএকে সমর্থন করলে তাদের অনেক দাবি দাওয়া এসব মানতে টানতে হয়, কিন্তু বিজেপির ভিতর মিশে গেলে তারা বিজেপির দলের সিদ্ধান্ত মানতে বাধ্য, তাদের আলাদা করে কোনো দাবি দাওয়া থাকবে না। শুভেন্দুবাবু যাচ্ছেন দিল্লিতে, এনসিপিআই সদস্যদের সাথে তাদের কথাও হবে, কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। এখন এই যে 20 জন সাংসদ, ধরুন বিজেপির এই প্রস্তাবে সম্মত হয়ে তাদের মধ্যে কতজন সরাসরি বিজেপিতে সামিল হবেন? অনেকে হবেন না, কারণ তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, ভোটের বাধ্যবাধকতা আছে। ইউসুফ পাঠানগঞ্জ সেদিন, খলিলুর রহমান বা আরো যে মোট 3 জন সংখ্যালঘু সাংসদ আছেন, তারা কোনো অবস্থাতেই সরাসরি বিজেপিতে যাবেন না। শুধু সংখ্যালঘু সাংসদ কেন, অন্য বেশ কয়েকজন সাংসদও সরাসরি বিজেপিতে যাবেন না। তাহলে জট একটা পাকিয়েছে, কিভাবে সমস্যার সমাধান হবে? কারণ এখনো পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আছে। এনসিপি এরা অজ্ঞাত কুলশীল রাজনৈতিক দল, 20 জন সাংসদ হয়ে গেল লোকসভার মধ্যে, 10ম তপশিল এটাকে পারমিট করে না। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এর একটুখানি বিচলিত, কারণ তারা আশা করেছিলেন যে খুব তাড়াতাড়ি বিষয়টার নিষ্পত্তি হবে, তারা এনডিএর শরিক দলের মর্যাদা পাবেন, তাদের জন্য আলাদা ঘর দেওয়া হবে সংসদে, তাদেরকে এক একজনকে মন্ত্রিসভায় সামিলও করতে পারেন নরেন্দ্র মোদী। এবং সুদীপবাবুর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে সুদীপবাবু এটাও বলেছেন, কাজের বেলায় কাজই, কাজ পুরোলে পাজি হবে না তো। তার মনে কি আশঙ্কা আছে? এখন অনেকে বলছেন এনসিপিআই এর 20 জন এনডিএতে হলে তারা এনডিএ দ্বিতীয় বৃহত্তম শরিক দল হবে, টিডিপি বা জেডিইউ এর এত সাংসদ নেই। একটা জিনিস তারা ভুলে যাচ্ছেন যে টিডিপি এবং জেডিইউ এর যে রাজনৈতিক গুরুত্ব, তাদের সঙ্গে প্রিপোল অ্যালায়েন্স ছিল বিজেপির, একসঙ্গে অন্ধ্রপ্রদেশ বিহারে সরকার চালাচ্ছে। এনসিপিআই তো তৃণমূলের টিকিটে জেতা সাংসদদের একটা কনগ্লোমারেট, সংখ্যায় তারা বেশি হতে পারে, কিন্তু গুরুত্বের দিক থেকে টিডিপি এবং জেডিইউ এর সঙ্গে তাদের কোনো তুলনাই চলে না। টিডিপি বা জেডিইউ থেকে কাকে মন্ত্রী করা হবে সেটা সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট দলের যিনি সর্বেসর্বা, কিন্তু এনসিপিআই থেকে কে মন্ত্রী হবে সেটা কিন্তু ওদের সংসদীয় দলনেতা ঠিক করবেন না। মানে এনসিপিআই যদি অস্তিত্ব বা এরকম ব্লক হিসেবে শেষ পর্যন্ত থাকে, সেটা ঠিক করবেন মোদিজি। কারোর সঙ্গে কনসাল্ট করারও তার কোনো প্রয়োজন নেই। মনে হলে কাউকে করবেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, না হলে করবেন না। তার আগে এই 20 জনের পারফরমেন্স সংসদে দেখা হবে, কিভাবে তারা এনডিএর পাশে থাকছে। বিজেপির যারা ফ্লোর ম্যানেজার, তারা কিন্তু এই প্রস্তাবটা দিয়েছেন সুদীপ বাবুদের, যে এত জটিলতার দরকার নিয়ে আসুন আপনারা বিজেপিতে সামিল হয়ে যান। তাতে কিন্তু এনসিপি এর সাংসদরা রাজি হচ্ছেন না, অনেকেই। কোনো ঐক্যমত্য গড়ে উঠবে না, কারণ বিজেপিতে গেলে এদের দর কষাকষির ক্ষমতাটাই কমে যাবে। তখন বিজেপির নেতৃত্ব যেটা ঠিক করবেন সেটাই তাদেরকে মানতে হবে, কিন্তু এনডিএ শরিক হলে তাদের সেই বাধ্যবাধকতা থাকবে না। তাহলে বর্তমানে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। একদিকে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সেই আন্দোলনের আগুনে রাজনৈতিক রুটি শেখার প্রবল তাগিদ। সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন জনৈক আবেদনকারী যে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে শুনানি। প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে অত সময় নেই, খারিজ করে দিয়েছেন।
তো এরকম একটা পরিস্থিতি চলছে। সংসদের অধিবেশন, অনেকগুলো সংবিধান সংশোধনী বিল আনার ব্যাপারে চিন্তা ভাবনা আছে কেন্দ্রের সরকারে, তার জন্য 2/3 মেজরিটি দরকার। বর্তমানে এনডিএ সেটা নেই। সংসদে, লোকসভায় 362 জনের সমর্থন দরকার, রাজ্যসভায় 164 জনের। তো এখনো সেই সংখ্যা তারা জোগাড় করতে পারেনি। আবার এনসিপিআই এর মানে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কি হবে, তারা বিজেপিতে সামিল হবেন না আলাদা ব্লক হবে না এনসিপিআইতে মিশবেন, সেটা নিয়েও কিন্তু জটিলতা অব্যাহত আছে। কিন্তু এটা একদম সঠিক খবর, বিজেপির ফ্লোর ম্যানেজাররা সুদীপ বাবুদের এই প্রপোজাল দিয়েছেন যে আপনাদের এত কাঠখড় পোড়াবার দরকার নেই, এত জটিলতাও হবে না, আপনারা যদি সরাসরি বিজেপিতে সামিল হন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়। এই যে নিট পরীক্ষার নিয়ে যে বিতর্ক, এর মধ্যে একটা ব্যতিক্রমী ছবি আছে। পাংশুল বানসাল 99.99% স্কোর করে সর্বভারতীয় নিটে সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পাংশুল বলেছে যে প্রথমবার পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় সে নিজে ভেঙে পড়েছিল, কিন্তু আন্দোলনে যোগ দেয়নি। মনে করেছিল পরীক্ষা আবার হবে, যে সময়টুকু পাওয়া গেল বাড়িতে বসে প্রিপারেশন নিক। এটাও কিন্তু একটা দ্বিতীয় ছবি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পাংশুল বানসালের সঙ্গে দেখা করেছেন, তাকে অভিনন্দন জানিয়েছেন। অর্থাৎ সব কিছুরই দুটো পৃথিবী থাকে। একটা পৃথিবীতে আমরা দেখছি যে ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরে বিক্ষোভ, আন্দোলন, বিরোধী রাজনৈতিক দলগুলোর তাকে সমর্থন, পরোক্ষে যোগদান, পুলিশের লাঠি চালানো, টিয়ার গ্যাস, সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি, প্রধানমন্ত্রীর বিষয়টার গুরুত্ব অনুভব করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস, রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের লোক কল্যাণ মার্গের সামনে অবস্থান। এই খবর তো সংবাদ মাধ্যমে ছেয়ে আছে, কিন্তু তার বাইরেও এটা একটা খবর, পাংশুল বানসাল সে কোনো আন্দোলনে যোগ দেয়নি। পরীক্ষা বাতিল হওয়ায় সে হতাশ হয়েছিল, কিন্তু ছেড়ে দেয়নি তার স্বপ্ন, ইচ্ছা। প্রবল অধ্যাবসায় বাড়ি থেকে পড়াশোনা করে সে নিট পরীক্ষায় 99.99% স্কোর করে সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটাও একটা বাস্তব ছবি। অর্থাৎ সব কিছুরই না দুটো পৃথিবী থাকে। নিটের ক্ষেত্রে যা হচ্ছে তার এক পিঠে রয়েছে আন্দোলন, বিক্ষোভ, ছাত্রছাত্রীদের দাবি দেওয়া যৌক্তিক, আর অন্যদিকে আছে হার না মানা মনোভাব। পরীক্ষা বাতিল হয়েছে তো কি আছে, যবেই হোক আমার নিষ্ঠা, অধ্যাবসায়ের জোরে আমি আমার স্বপ্নকে পূরণ করব। পাংশুল বানসাল সেটাই প্রমাণ করলেন। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।